আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সবার কাছে খুব বিশেষ অনুরোধ, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ শনিবার 5ই সেপ্টেম্বর 2020, 21শে ভাদ্র 1427। ভাদ্র আশ্বিন মাস, এই 2 মাস হচ্ছে গিয়ে শরৎকাল। শরৎকালে কি হয় বলো তো? নদীর বাঁকে বাঁকে কাশফুলের শোভা দেখা যায়। তাহলে তোমাদের কাশফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। মনোবিজ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফারহানা তাসমিন, আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর। পাঠ পরিচিতি। উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান প্রথম পত্র, অষ্টম অধ্যায়, পরিসংখ্যান। চিহ্নিত বালকটির দুই পাশে সমান সংখ্যক বালক আছে। মধ্যবর্তী বালককে গণিতের ভাষায় কি বলে? এই পাশেও 4 জন আছে, এই পাশেও 4 জন আছে। মধ্যবর্তী বালককে গণিতের ভাষায় কি বলে? মধ্যবর্তী বালককে গণিতের ভাষায় বলে মধ্যক। নিচে চিত্রগুলো লক্ষ্য করো। চিত্রগুলোর মধ্যে মধ্যবর্তী স্থানে কোনটি অবস্থিত? বৃত্ত। নিচের সংখ্যাগুলো লক্ষ্য করো। 5, 7, 12, 15, 19। এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যক কত? 12। আজকের পাঠ মধ্যক। মধ্যকের ইংরেজি হচ্ছে মিডিয়ান। শিক্ষণফল। এই পাঠ থেকে শিক্ষার্থীরা মধ্যক ব্যাখ্যা করতে পারবে, অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারবে, বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারবে। দেখো, ছোট থেকে বড়তে সাজানো আছে। ছোট থেকে বড়তে সাজানো। সাপলাঙ্কগুলোকে কি করে? ছোট থেকে বড়তে সাজালে মাঝখানে কোনটি? এই যে মাঝখানে হচ্ছে এই 4। মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যক মান। এই যে সংগৃহীত উপাত্তের মধ্যক মানটা হচ্ছে গিয়ে মধ্যক। তাহলে মধ্যক কি? সংগৃহীত উপাত্তের মধ্যক মান। প্রদত্ত উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে, মানে ছোট থেকে বড়তে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। কি করে? সাফলাঙ্কগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মানটা উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে কি বলে? মধ্যক বলে। আরেকটা উদাহরণ দেখো। এখানে কয়েকজন মেয়ের 1, 2, 3, 4, 5 জন মেয়ের উচ্চতা দেওয়া আছে। ওদের উচ্চতাগুলোকে যদি আমরা মানের ক্রমানুসারে সাজাই, দেখো এখানে মুন্নি 127 সেন্টিমিটার, রিমি 139 সেন্টিমিটার, অপু 140 সেন্টিমিটার, মিমি 147 সেন্টিমিটার, রিয়া 149 সেন্টিমিটার। ছোট থেকে বড়তে সাজানো হয়েছে। এখন মুন্নি ও রিমির উচ্চতা অপুর উচ্চতা অপেক্ষা কম, আবার এদিকে দেখো মিমি ও রিয়ের উচ্চতা অপুর উচ্চতা অপেক্ষা বেশি। তাহলে মধ্যক কোনটি? অবশ্যই অপুর উচ্চতা 144 সেন্টিমিটার। তাহলে এই
উদাহরণ থেকে আমরা বুঝতে পারি সাফল্যাঙ্কগুলোকে ক্রমানুসারে সাজালে তথ্যের ঠিক মাঝের মানটিকে কি বলে? মধ্যক বলে। সাফল্যাঙ্কগুলোকে মানে ক্রমানুসারে সাজালে ঠিক মাঝের মানটিকে কি বলে? মধ্যক বলে। মধ্যক হলো সেই সাফল্যাঙ্ক যা কোনো বন্টনের সাফল্যাঙ্কসমূহের ঠিক মাঝখানে অবস্থান করে, তাই হচ্ছে মধ্যক। সাফল্যাঙ্কসমূহের ঠিক মাঝখানে অবস্থান করে কি? মধ্যক। সাফল্যাঙ্কসমূহের ঠিক মাঝখানে অবস্থান করে মধ্যক। আশা করি বুঝতে পেরেছো। আসো আমরা অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করব। অবিন্যস্ত উপাত্ত কি? এলোমেলোভাবে যে উপাত্তগুলো দেওয়া থাকে সেই উপাত্তগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে। এই যে এখানে কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, এগুলো হচ্ছে এগুলো সর্বনিম্ন উপাত্ত 6, সর্বোচ্চ উপাত্ত 15। উপাত্তগুলোকে মানে ক্রমানুসারে সাজিয়ে পাই, ছোট থেকে বড়তে সাজিয়ে পাই 4, 7, 8, 9, 10, 12, 13, 14, 15। তাহলে দেখো এই যে মাঝের মানটি এই উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করেছে। এইখানেও 4, এই পাশেও 4টা সংখ্যা, এই পাশেও 4টা সংখ্যা আছে। তো অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় সূত্রটা কি দেখো। এখানে n কয়টা দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে n হচ্ছে গিয়ে 9। n হচ্ছে মোট সাফল্যাঙ্কের সংখ্যা। আমরা জানি মধ্যক, মধ্যকের ইংরেজি কি? মিডিয়ান। সংক্ষেপে MDN দিয়ে বোঝানো হয়। মধ্যক ইকুয়াল টু n+1/2তম সংখ্যা। অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় সূত্রটা কি? n+1/2তম সংখ্যা। 9, এখানে n হচ্ছে 9, 9কে 9 যোগ 1 ভাগ 2তম সংখ্যা। 9কে 1 দিয়ে যোগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ দিলে 5তম সংখ্যা, 5তম সংখ্যা অর্থাৎ পঞ্চম সংখ্যা। তাহলে দেখো প্রথম দিক থেকে এখানে পঞ্চম সংখ্যা কোনটা? 1, 2, 3, 4, 5। প্রথম দিক থেকে পঞ্চমতম সংখ্যাটা হচ্ছে মধ্যক 10। অনেকেই 5তম সংখ্যা লিখে উত্তর লিখে ফেলো। এই উত্তর লিখলে হবে না কিন্তু। 5তম সংখ্যা কোথায়? এই যে ছোট থেকে বড় সাজিয়েছ, সাফল্যাঙ্ক থেকে বের করে তারপরে সেটা উত্তর লিখতে হবে যে 5তম সংখ্যা হচ্ছে এখানে 10। শুধু 5তম সংখ্যা লিখলে হবে না। এটা হচ্ছে সাফল্যাঙ্ক যদি বিজোড় থাকে তাহলে। আর যদি সাফল্যাঙ্কগুলো যদি জোড় থাকে তাহলে কি হবে দেখো। এই যেখানে সাফল্যাঙ্কগুলি আছে, এখানে সর্বনিম্ন উপাত্ত 6, সর্বোচ্চ উপাত্ত 15। সাফল্যাঙ্কগুলোকে ছোট থেকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 14, 15। বলছে কি যে মানটা সাফল্যাঙ্কগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে কি বলে? মধ্যক বলে। কিন্তু এখানে মধ্যক হচ্ছে 2টা দেখো। তো এক্ষেত্রে কী হবে দেখো, যদি n সংখ্যক উপাত্ত থাকে, n যদি বিজোড় সংখ্যা হয় তবে উপাত্তগুলোর মধ্যক হবে n+1/2তম সংখ্যার মান। আর যদি n যদি জোড় হয়, এখানে n = 10, এখানে n = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 যোগ 1/2তম সংখ্যা অর্থাৎ 11। 10কে 1 দিয়ে যোগ করলে 11, 11কে 2 দিয়ে ভাগ দিলে 5.5তম সংখ্যা। অর্থাৎ এখানে 5.5তম সংখ্যা হচ্ছে পঞ্চম ও ষষ্ঠ সংখ্যার গড়। আমরা যদি বিজোড় সংখ্যা পাই তাহলে একটা সংখ্যা পাই, তাহলে সেটাই আমরা মধ্যক ধরে নিই। কিন্তু যখন 2টা সংখ্যা হবে সেই 2টা সংখ্যার গড় বের করতে হবে। তাহলে আমরা এখানে পেয়েছি এখানে মধ্যক এখানে পেয়েছি যে এখানে 5.5তম সংখ্যা হচ্ছে পঞ্চম ও ষষ্ঠ সংখ্যার গড়। পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা কোনটা দেখো? 1, 2, 3, 4, 5, 6। তাহলে পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা হচ্ছে 8 আর 10। এই 8 আর 10কে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা মধ্যক পাবো। 8, 10কে যোগ দিলে 18, 18কে 2 দিয়ে ভাগ দিলে 9। এই যে মধ্যক = 8 যোগ 10 ভাগ 2 = 9। তাহলে যখন জোড় হবে তখন এই পদ্ধতিতে আমাদের অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে হবে। এরপরে আসো একক কাজ। যে হলো তোমাদের থেকে এটা অ্যান্সার জিজ্ঞেস করতাম, তাহলে তোমরা এমনি চেষ্টা করো 23, 22, 26, 25, 24, 27, 28, 21 সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি? এখানে মানে 21 থেকে ছোট থেকে যদি মানের ক্রমানুসারে সাজাই 21 থেকে 28 পর্যন্ত 8টা সংখ্যা আছে। তাহলে n যোগ
ভাগ 2তম সংখ্যা মানে হচ্ছে 8 যোগ 1 ভাগ 2তম সংখ্যা 9কে 2 দিয়ে ভাগ দিলে কত 4.5। এখানে যদি 4.5 মানে হচ্ছে গিয়ে চতুর্থ ও পঞ্চম সংখ্যার গড়। এখানে চতুর্থ সংখ্যা হচ্ছে 24 আর পঞ্চম সংখ্যা হচ্ছে গিয়ে 25। যদি ছোট থেকে বড়দের সাজে 21, 22, 23, 24, 25, তাহলে চতুর্থ সংখ্যা হচ্ছে 24 আর পঞ্চম সংখ্যা হচ্ছে 25। চতুর্থ পঞ্চম সংখ্যার ঘর 24কে 25 দিয়ে যোগ করলে কত হয় 49। 49কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে এই যে 24.5। তাহলে সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে গিয়ে 24.5। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো ক্রমযোজিত গণসংখ্যা বা ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন কি বা এটা কি জন্য দরকার। এটা হচ্ছে গিয়ে আমরা যদি বিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন তৈরি করতে হবে। ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন তৈরি করার নিয়ম হচ্ছে গিয়ে ক্রম মানে কি ধীরে ধীরে বর্ধিষ্ণু মানে বাড়বে, ধীরে ধীরে বাড়বে। কি বাড়বে পুনঃপুন বাড়বে। এই যে এখানে পুনঃপুন দেওয়া আছে এই পুনঃপুনটা ধীরে ধীরে বাড়বে। এই যে ক্রম যোজিত গণসংখ্যা বা ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন, এই ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন এইটা ধীরে ধীরে বাড়বে। এখানে যে এই 6 আছে প্রথমে এই 6টা লিখে ফেলবো। এই 6 লেখার পরে এই 6 প্রথম যে পুনঃপুন দেওয়া থাকবে সেই পুনঃপুনটা লিখে ফেলবো। এরপর প্রথম পুনঃপুনের সাথে দ্বিতীয় পুনঃপুন যোগ করে এই ঘরে বসাবো। আবার এই যোগফলের সাথে তৃতীয় পুনঃপুনের যোগফলকে এখানে বসাবে। এইভাবে করে আস্তে আস্তে পুনঃপুন বাড়তে থাকবে। এটাকে বলে ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন। তাহলে দেখো 6 সাথে 8 যোগ করে এখানে 14 বসালাম। আবার 14 সাথে 10 যোগ করে কত হবে 24 এখানে বসাবো। আবার 24-এর সাথে 12 যোগ করে এখানে বসাবো 36। 36-এর সাথে 5 যোগ করে এখানে বসাবো 41। 41-এর সাথে 7 যোগ করে এখানে বসাবো 48। 48-এর সাথে 2 যোগ করে এখানে বসাবো 50। এই হচ্ছে ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন তৈরির নিয়ম। তাহলে প্রথমে যে পুনঃপুনটা দেওয়া থাকবে সেটা লিখে ফেলবো। এরপরে এই প্রথম পুনঃপুনের সাথে দ্বিতীয় পুনঃপুন যোগ করে এখানে বসাবো। দ্বিতীয় পুনঃপুনের সাথে তৃতীয় যোগফলের সাথে তৃতীয় পুনঃপুন যোগফলকে এখানে যোগ করে এখানে বসাবো। এইভাবে করে করে ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন তৈরি করব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আসো বিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করি। পঁয়তাল্লিশ থেকে শুরু করে শ্রেণীব্যক্তি 5 নিয়ে নিম্নরূপ সারণী তৈরি করা হলো। এই যে পাশের সারণীটা তৈরি করা হলো। এখানে শ্রেণীব্যক্তি 45 থেকে 49, শ্রেণী ব্যবধান 5, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। গণসংখ্যা বা পুনঃপুনকে F দিয়ে নির্দেশ করা হয়। গণসংখ্যা দেওয়া আছে 2, 3, 11, 22, 65, 7, 5। 2, 3, 11, 22, 7, 5। এখন আমাদেরকে কী করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা বা ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন CF বের করতে হবে। কীভাবে বের করবো প্রথমে যে পুনঃপুনটা দেওয়া থাকবে সেটা লিখে ফেলবো। এখানে 2 লিখবো। 2-এর সাথে 3 যোগ করে এখানে লিখবো। সেই যোগফলের সাথে এই 11 যোগ করে এখানে লিখবো। এভাবে করে আমরা ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন লিখে ফেলবো। এখানে আবার পুনঃপুনগুলো যোগ করলে যোগফল n = 50। এই 2 সাথে 3 যোগ করলে 5, 5-এর সাথে 11 যোগ করে 16, 16-র সাথে 22 যোগ করে এখানে বসাবো। 16-এর সাথে 22 যোগ করে 38, 38-এর সাথে 7 যোগ করে 45, 45-এর সাথে 5 যোগ করে 50। আমাদের লাস্ট যে ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন পাবো সেই পুনঃপুন যদি পুনঃপুনের যোগফল n এর সাথে একই হয় তাহলে বুঝবো যে আমাদের ক্রমবর্ধিষ্ণু পুনঃপুন ঠিক আছে। এখন দেখো n কে 2 দিয়ে ভাগ দিলে
কত 25। এই 25 ক্রমবর্ধিষ্ণু পূর্ণ সংখ্যার মধ্যে কোথায় আছে সেটা আমাদেরকে বের করতে হবে। এই 25 ক্রমবর্ধিষ্ণু পূর্ণ যেখানে থাকবে সেটাই হবে মধ্যক শ্রেণী। দেখো এখানে 2 মানে কি, 0 থেকে 2 পর্যন্ত সংখ্যা আছে, এখানে 3 থেকে 5তম সংখ্যা আছে, এখানে 6 থেকে 16তম সংখ্যা আছে, এখানে 17 থেকে 38তম সংখ্যা আছে, এখানে হচ্ছে 39 থেকে 45তম সংখ্যা আছে, এখানে হচ্ছে গিয়ে 46 থেকে 50তম সংখ্যা আছে। তাহলে এই 25 কোথায় আছে? এই যে 17 থেকে 38তম সংখ্যা এখানে আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের মধ্যক শ্রেণী, যা 60 থেকে 64 শ্রেণীর মধ্যে অবস্থিত। এটা আমাদের মধ্যক শ্রেণী হবে। এইভাবে আমরা মধ্যক শ্রেণী বের করব। এরপরে এই শ্রেণী নিয়ে আমাদের কাজ হবে। এখান থেকে আমরা এল বের করব, সিএফএল বের করব, এফএম বের করব। এল হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্নসীমা। এখানে মধ্যক শ্রেণীর এই প্রকৃত নিম্নসীমা কত? এই 60-এর নিম্নসীমা কত হবে? 59.5। 60-এর আগের শ্রেণীতে কত? 55 থেকে 59। তাহলে 59-এর পরে কি আর 60-এর আগে কি? 59.5। তাহলে এল হবে মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্নসীমা। 60-এর আগের প্রকৃত নিম্নসীমা কি? 59.5। এরপরে সিএফএল বের করতে হবে। সিএফএল হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর নিচের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পরিপূর্ণ। মধ্যক শ্রেণী এটা নিচের শ্রেণী কোনটা? 65 থেকে 69 নাকি 55 থেকে 59? অবশ্যই 55 থেকে 59। তাহলে এই শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পরিপূর্ণ কত? 16। এই 16 হবে সিএফএল। এরপরে বের করতে হবে এফএম হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর পৌনঃপুন্য। মধ্যক শ্রেণীর পৌনঃপুন্য হচ্ছে গিয়ে এই কত? 22। আর আই বের করতে হবে। আই হচ্ছে শ্রেণী ব্যবধান 45 থেকে 49। 45, 46, 47, 48, 49, টোটাল কত? 5। তাহলে শ্রেণী ব্যবধান 5। এগুলোই আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে এল ইকুয়াল টু মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্নসীমা 59.5। এই যে 60-এর প্রকৃত নিম্নসীমা হচ্ছে 59.5। এনকে 2 দিয়ে ভাগ দিলে 25। সিএফএল হচ্ছে মধ্যক শ্রেণীর নিচের শ্রেণী ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য 16। আই হচ্ছে শ্রেণী ব্যবধান 5। এফএম মধ্যক শ্রেণীর পৌনঃপুন্য কত? 22। তাহলে আমরা এগুলো পেয়ে গেলাম। এখন সূত্রের সাহায্যে বিন্যস্ত পত্র থেকে মধ্যক নির্ণয় করব। তাহলে সূত্রটা কি দেখো? মধ্যক নির্ণয় সূত্র, মধ্যক ইকুয়াল টু এল প্লাস মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস সিএফএল বাই এফএম আই। এই হচ্ছে সূত্র। তাহলে আমরা ওই টেবল থেকে কি পেলাম? এল মধ্যক শ্রেণীর প্রকৃত নিম্নসীমা কত পেয়েছি? 59.5। তারপরে n/2 পেয়েছি 25। সিএফএল পেয়েছি মধ্যক শ্রেণীর নিচের ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য 16। আই পেয়েছি শ্রেণী ব্যবধান 5। আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর পৌনঃপুন্য 22। এখন মান বসিয়ে পাই দেখো। তাহলে এল এর মান কত? 59.5, n/2 25, সিএফএল 16, এফএম 22, আই হচ্ছে 5। পরবর্তীতে 25 থেকে 16 বিয়োগ দিলে 9 ভাগ 22 ইন্টু 5। 59.5 যোগ 5 নং 45 ভাগ 22। 59.5 যোগ 45কে 22 দিয়ে ভাগ দিলে আমরা পেয়েছি 2.0455 এভাবে পেয়েছি। তো দেখা যাবে যে এই দুগুলি সংখ্যা তো আমরা এখানে নিতে পারবো না। আমরা কি করব? যে দশমিকের 2টা সংখ্যা যদি নেই, দশমিকের পরে তৃতীয় সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা 1 যোগ করব। তাহলে ওই আমি পেয়েছি যে 2.0455 এরকম। যেহেতু তৃতীয় সংখ্যায় 5 ছিল সেজন্য 1 যোগ করে আমি এখানে 4কে 5 লিখেছি। তাহলে এখানে হবে 2.05। এই 2.05-এর সাথে 59.5 যোগ করলে আমরা মধ্যক পেয়ে যাবে 61.55 প্রায়। এটাও উত্তর। এই হচ্ছে বিন্যস্ত পত্র থেকে মধ্যক নির্ণয় সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একক কাজ, নিচের উপাত্তটি হতে ক্রমযোজিত গণসংখ্যা বা ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য সারণী তৈরি করো। এই উপাত্তটি থেকে কি করতে হবে? ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য বা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে।
তাহলে তোমরা নিশ্চয়ই তৈরি করতে পারবে। কলেজে যদি হতো তোমাদেরকে করতে দিতাম। এখন দেখো কিভাবে করতে হবে। এটা তোমাদের সৃজনশীলে আসতে পারে। ক্রমযোজিত কোনো সংখ্যা লিখে যে পনপনটা প্রথমে দেওয়া থাকবে সেটা এখানে লিখবো, লিখে তারপরে সেই পনপনটার সাথে দ্বিতীয় পনপন যোগ করে এখানে বসাবো। এই 4-এর সাথে 8 যোগ করলে 12, 12-এর সাথে আবার 10 যোগ করে এখানে বসাবো 22, 22-এর সাথে যোগ করে 20, যোগ করে 42, 42-এর সাথে 12 যোগ করে 54, 54-এর সাথে 6 যোগ করে 60। এভাবে আস্তে আস্তে ক্রমবর্ধমান পনপন এভাবে বাড়বে এবং এভাবে লিখবো। এই হচ্ছে উত্তর। জোড়ায় কাজ, নিচে সারণী হতে মধ্যক নির্ণয় করো। এটাও ক্লাসে হলে তোমাদেরকে আমি করতে দিতাম। এখন তোমরা এটা লিখে নাও, বাসায় বসে করার চেষ্টা করবে। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা বা পৌন হচ্ছে 6, 8, 10, 12, 5, 7, 2। তোমরা তো বাসায় বসে করবে, তারপরও উত্তরটা একটু দেখে নাও কীরকম হবে। টেবিলের মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করব। CF প্রথমে 15 6 আছে, 6 লিখে ফেলবো। 6 সাথে 8 যোগ করে 14, 14 সাথে 10 যোগ করে 24, 24-এর সাথে 12 যোগ করে 36, 36-এর সাথে 5 যোগ করে 14, 14-এর সাথে 7 যোগ করে 48, 48-এর সাথে 2 যোগ করে 50। এরপরে এখানে এই সাফল্যাঙ্কগুলো যোগ করে অ্যান বের করবো। অ্যান হচ্ছে গিয়ে 50, 50-কে 2 দিয়ে ভাগ দিলে 25। 25 ক্রমযোজিত গণসংখ্যার কোথায় আছে দেখো তো, এই 36-এর মধ্যে। এখানে কত থেকে কত, 25 থেকে 36 আছে, তাহলে 25 আছে এই যে 36-এর মধ্যে। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হবে 61 থেকে 70। মধ্যক শ্রেণী এটা হবে দেখো 25, সুতরাং মধ্যক হলো 25তম সংখ্যার মান যার অবস্থান 61 থেকে 70 শ্রেণীতে আছে, অর্থাৎ মধ্যক শ্রেণী 61 থেকে 70। আচ্ছা, 61 থেকে 70 যদি মধ্যক শ্রেণী হয় তাহলে এল কত হবে? 61 প্রকৃত নিম্নসীমা কত হবে? 60.5। এই যে CFL কত হবে? মধ্যক শ্রেণীর নিচের শ্রেণী কোনটা? এই যে 51 থেকে 60-এর ক্রমবর্ধিষ্ণু পনপন 24। FM কত হবে? মধ্যক শ্রেণীর পনপন 12। শ্রেণী ব্যবধান কত আছে? 31 থেকে 40, 10। 31 থেকে 40 হলে 10। মান বসিয়ে পাই দেখো, এই যে এল এর মান সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস CFL ভাগ FM I। এল এর মান 60.5, n/2 এর হচ্ছে 25, CFL এর মান হচ্ছে 24, F এর মান হচ্ছে 12, I হচ্ছে 10। 25 থেকে 24 গেলে 1, 10 একে 10, 10-কে 12 দিয়ে ভাগ দিলে 0.83, তারপরে 7.5 যোগ 0.83, উত্তর হচ্ছে 61.33 প্রায় উত্তর। এই হচ্ছে মধ্যক বিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয়। মধ্যকের সুবিধাসমূহ কি? মধ্যক বন্টনে ছোট ও বড় সাফল্যাঙ্ক দ্বারা প্রভাবিত হয় না। খোলা ও শ্রেণী বিশিষ্ট ও অসম বন্টনের সবচেয়ে উপযোগী অঙ্ক মধ্যক। ক্রমবোধক মাপকে মধ্যক ব্যবহৃত হয়। এটি নমুনা বিচ্যুতি দ্বারা প্রভাবিত হয় না। মধ্যকের অসুবিধাসমূহ কি? সাফল্যাঙ্কসমূহকে মানে ক্রমানুসারে সাজাতে হয়, এই জন্য সময় বেশি প্রয়োজন হয়। যেহেতু ছোট থেকে বড়তে সাজাতে হয়, সময় বেশি প্রয়োজন হয়। কম সংখ্যক তথ্যের ক্ষেত্রে মধ্যমা প্রতিনিধিত্বমূলক নাও হতে পারে। এ হচ্ছে মধ্যকের অসুবিধাসমূহ। মূল্যায়ন, তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। মধ্যক নির্ণয় সূত্রটা কি দেখো, L প্লাস n/2 মাইনাস CFL ভাগ FM I।
এখানে 7, 12, 10, 17, 21 সংখ্যাগুলোর মধ্যে কত? এখানে 5টা আছে, তাহলে মাঝামাঝিতে কোনটা আছে? এগুলোকে মানে ক্রমানুসারে সাজালে 7, 10, 12 সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে গিয়ে 12। এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসবে, কিন্তু ভালো করে খেয়াল করো। পাশের সারণীতে মধ্যক শ্রেণী কোনটি? এখানে 5টি শ্রেণী আছে, তাহলে মাঝেরটা হবে কি মধ্যক শ্রেণী 30 থেকে 34। আর এল এর মান কত? এখানে 30 থেকে 34 যদি মধ্যক শ্রেণী হয়, তাহলে 30-এর প্রকৃত নিম্নসীমা কত? 29.5। সিএফএল এর মান কত? সিএফএল হচ্ছে কি, এখানে যদি যদি কোনো সংখ্যা লিখি, এখানে যদি 8 দেই, 8-এর সাথে 12 যোগ করলে কত? 20। সিএফএল হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর নিচের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পৌনঃপুন্য, তাহলে 20 হবে। সিএফএল হচ্ছে 20। এফএম এর মান কত? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর পৌনঃপুন্য, তাহলে এখানে কত? মধ্যক শ্রেণীর পৌনঃপুন্য আছে 15। মধ্যক শ্রেণীটা কত? মধ্যক শ্রেণী 30 থেকে 34, এই যে 15। আই এর মান কত? আই এর মান 20 থেকে 24। 20 থেকে 24 হলে কত হবে? আই এর মান হচ্ছে গিয়ে 5, মানে শ্রেণী ব্যবধান 20, 21, 22, 23, 24, 5। 4, 6, 7, 9, 12 সংখ্যাগুলোর মধ্যে কোনটি? এখানে তো সাজানোই আছে, মাঝেরটাই হবে মধ্য কত? 7। 25 থেকে 34 শ্রেণীর মধ্যমান কত? তাহলে 25 থেকে 34 কত? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। এখানে অ্যান কত আছে? তাহলে 10। 10 অ্যান প্লাস 1/2তম সংখ্যা, তাহলে 10 যোগ 1 ভাগ 2, তাহলে কত? 11কে 2 দিয়ে ভাগ দিলে 5.5। তাহলে পঞ্চম ও ষষ্ঠ সংখ্যার গড় হবে কি মধ্যক? তাহলে পঞ্চম সংখ্যা কত? এখানে 25, 26, 27, 28, 29, 30। এখানে হবে কি 29 আর 30 হবে গিয়ে পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা। 29 আর 30কে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কত পাই আমরা? তাহলে কত পাবো? দেখো 29.5 পাবো। এই যে 25 থেকে 34 শ্রেণীর মধ্যমান হচ্ছে 29.5। তারপর 8, 12, 11, 12, 14, 8 সংখ্যাগুলোর মধ্যে কোনটি? এগুলোকে যদি ছোট থেকে বড়তে সাজাই, 8, 11, 12, 12, 14, 8। এখানে কি 1, 2, 3, 4, 5, 6। 6 যোগ 1 ভাগ 2তম সংখ্যা 7। হ্যাঁ, 7কে 2 দিয়ে ভাগ দিয়ে তম সংখ্যা, তাহলে 7কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 3.5। 3.5 তৃতীয় ও চতুর্থ সংখ্যার গড়, তাহলে তৃতীয় চতুর্থ সংখ্যা কত? 8, 11, 12, 12, 14, 8। এই যে 12, 12, 12 এই দুইটা হচ্ছে কি তৃতীয় চতুর্থ সংখ্যা। 12কে 12 দিয়ে যোগ করলে 24, 24কে 2 দিয়ে ভাগ দিলে 12, তাহলে এখানে মধ্যক কত হবে? 12। সংগ্রহিত উপাত্তের মধ্যক মানকে কি বলে? মধ্যক মানকে অবশ্যই কি বলে? মধ্যক বলে। এই প্রশ্নগুলো তোমরা একদম নোট আকারে লিখে রাখবে এবং ভালো করে অনুশীলন করবে। আশা করি যদি এগুলি প্র্যাকটিস করো, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে তোমাদের মোটেও সমস্যা হবে না। বাড়ি কাজ, মধ্যকের সংজ্ঞা দাও, সুবিধাসমূহ সহ মধ্যক ব্যাখ্যা করো। আব্দুল আল কলেজের একাদশ শ্রেণীর 30 জন শিক্ষার্থীর অর্ধবার্ষিক পরীক্ষায় মনোবিজ্ঞানে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ। খাতায় লিখে নাও। 76, 65, 87, 83, 85, 76, 89, 81, 92, 88, 64, 54, 57, 47, 82, 90, 67, 66, 47, 49, 54, 67, 87, 91, 69, 48, 63, 73, 72, 80। এগুলি মধ্যক নির্ণয় করবে। এগুলো কী করবা? পৌনঃপুন্য বণ্টন সারণী তৈরি করবে। প্রথমে পৌনঃপুন্য বণ্টন সারণী তৈরি করে তারপরে টেবিল থেকে মধ্যক নির্ণয় করবা।
আমি গত ক্লাসে কিন্তু পরিপূর্ণ বন্টন সারণী কীভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। এরপর আছে নিচে সারণীর মতো নির্ণয় করে, এটা আবার বলে দেওয়া আছে, এটা শুধু এইটা পরিপূর্ণ বন্টন সারণী তৈরি করতে হবে। এটা রেডি আছে, দেখো শ্রেণী ব্যবধান 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা বা পরিপূর্ণ দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7, 2। একটা হচ্ছে গিয়ে টেবিলে সাজানো নাই, তোমাদেরকে টেবিলে বা ছক আকারে সাজিয়ে নিয়ে তারপর মধ্যক নির্ণয় করতে হবে। আরেকটা টেবিলে দেওয়া আছে, সেখান থেকে তোমাদের মধ্যক নির্ণয় করতে হবে। এই দুইটা বাড়ির কাজ দেওয়া থাকলো, তোমরা বাড়ির কাজ করে আমাকে কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।